হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদান কতটা গুরুত্বপূর্ণ এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের CC1 ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও, অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তো স্টুডেন্টস, তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 499 রুপিস মেজর কোর্সের জন্য। ওকে, মাত্র 499 রুপিস মেজর কোর্সের জন্য যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে এবং নোটস পত্র সহকারে সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে। তোমাদের কি রয়েছে আজকে? প্রাচীন ভারতের ইতিহাসের রচনার উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, যেটাকে আমরা ইংলিশে বলি আর্কিওলজিক্যাল সোর্স। ওকে, আর্কিওলজিক্যাল সোর্স মানে প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে এনশিয়েন্ট ইন্ডিয়ার যে উপাদান যদি বলি, তাহলে আমরা বেসিক্যালি ইতিহাসের উপাদানগুলোকে আমরা ভাগ করি, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান, যেটাকে আমরা বলছি লিটারারি সোর্সেস। ওকে, যেটাকে আমরা বলছি লিটারারি সোর্সেস, সাহিত্যিক উপাদান। 2 নম্বর হচ্ছে রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান, বা যেটাকে আমরা বলি আর্কিওলজিক্যাল সোর্সেস। তো সাহিত্যিক উপাদান আমি অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, এই নিয়ে আলোচনা করব। তোমাদের এবার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বড় প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই প্রশ্নটি। চলো শুরু করছি ক্লাসটি ডিটেইলসে। দেখো, বেসিক্যালি আমরা যদি প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা বলি, তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলি আমরা সর্বপ্রথমে এই জিনিসটা জেনে নেব। দেখো কি বলছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব কিন্তু সর্বাপেক্ষা বেশি। যে বিজ্ঞানের সাহায্যে সুনির্দিষ্ট পদ্ধতিতে মাটি খনন করে আবিষ্কৃত বস্তু নিদর্শন বা ভূপৃষ্ঠে প্রাপ্ত পুরনো বস্তু থেকে প্রাচীন মানুষের বাস্তব জীবন সম্পর্কে নানা তথ্য জানা যায়, তাকে প্রত্নতত্ত্ব বলা হয়। আমি বেসিক্যালি তোমাদের খুব ইজিলি ভাবে কথা বলছি। সাপোজ এটা একটা কোচিং সেন্টার। এবারে এই কোচিং সেন্টারে সাপোজ মনে করো আজকে থেকে 100 বছর পরে মনে করো এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এই জায়গাটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবার আজ থেকে 100 বছর পর বা 200 বছর পরে যখন এখানে এসে খনন কার্য চালানো হবে, তখন এখানকার ইতিহাস জানতে গেলে আমি 2 ধরনের উপাদান এখানে পাবো। একটা লিখিত উপাদান, একটা অলিখিত উপাদান। অর্থাৎ লিখিত উপাদান বলতে যেগুলো গ্রন্থাকারে রয়েছে বা লিখিত আকারে রয়েছে, সেটাকে আমরা বলছি সাহিত্যিক উপাদান। আর একটা রয়েছে যেগুলো অলিখিত উপাদান, যেগুলো লিখিত অবস্থায় নেই, সেগুলোকে বলছি আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে এই কোচিং সেন্টারে আমি কি কি পেতে পারি? সাপোজ এই একটা স্মার্ট বোর্ড আছে, তোমরা এই স্মার্ট বোর্ডটাকে তোমরা পেতে পারো। তাহলে তুমি ভাবতে পারো যে স্মার্ট বোর্ড কেন লাগানো হয়েছে? তার কারণ এখানে হয়তো কোনোভাবে পড়ানো হতো। এবার এখান থেকে হয়তো কিছু ডাটা আছে, সেগুলো স্টোরেজ করতে পারো। হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়ে আমি হয়তো এখানে ভূপৃষ্ঠ চাপা পড়ে গেলাম, হয়তো 100 বা 200 বছর এসে আমার হাড়গোড় তুমি পেতে পারো, তাই না? তাহলে সেটাও কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান। তার মানে তুমি লিখিত ছাড়া যা যা জিনিস পাবে এখান থেকে, কলম পেতে পারো, তোমরা মনে করো বেঞ্চ পেতে পারো, চেয়ার পেতে পারো, এখানে আমার ব্যবহারযোগ্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পেতে পারো, লাইট পেতে পারো, ফ্যান পেতে পারো, সব কিছু ইচ এন্ড এভরিথিং এগুলো হবে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান। এবং লিখিত আকারে যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সাহিত্যিক উপাদান বলছি। তো মাটি খুঁড়ে যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তখন কি হবে? মাটি খুঁড়ে আমরা এই জিনিসগুলো পাবো খনন কার্য চালিয়ে। তাহলে যার জন্য কিন্তু এটাকে আমরা কি বলছি? প্রত্নতাত্ত্বিক উপাদান বলছি। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো দেখো এখানে কি বলছে, ইউরোপীয় প্রত্নতাত্ত্বিক স্যার উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, হ্যামিল্টন, বুকানান, স্যার জন মার্শাল প্রমুখ এবং ভারতীয় প্রত্নতাত্ত্বিবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি প্রমুখের নিরলস গবেষণার ফলে প্রাচীন ভারতীয় ইতিহাসের অনেক অজানা তথ্য উদ্ভাসিত হয়েছে। তাহলে আজকে সেই প্রাচীন ভারতের এত ইতিহাস আজকে আমরা জানতে পারছি, এত ইতিহাসের উপাদান বা সোর্স আমাদের কাছে আছে। আমাদের কাছে
উপাদানের কোনো অভাব নেই, আমাদের কাছে এত এত পরিমাণে উপাদান রয়েছে, এত এত পরিমাণে সোর্সেস রয়েছে, তাহলে এগুলো থেকে কিন্তু আমরা ইতিহাসগুলো জানতে পারি। এবং এই সমস্ত পণ্ডিতেরা, ঐতিহাসিক জেমস প্রিন্সেপ, হ্যামিল্টন, স্যার উইলিয়াম জোন্স, স্যার জন মার্শাল এবং আমাদের ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এরা এই যে তাদের নিরলস প্রচেষ্টা, তারা মাটি খুঁড়ে খনন কার্য চালিয়ে এত কিছু ডাটা আমাদের সামনে নিয়ে এসেছেন, যার জন্য আমরা আজকে প্রাচীন ভারতের ইতিহাসটাকে খুব ইজিলি ভাবে জানতে পারছি। এটাকেই বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। তো আমরা জেনে নেব প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কয় প্রকার। বেসিক্যালি এখানে আমরা লিপি পাবো, মুদ্রা পাবো, স্থাপত্য, ভাস্কর্য, নিদর্শন পাবো, এগুলোকে আমরা বলি তোমার হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়: লিপি, মুদ্রা এবং স্থাপত্য, ভাস্কর্য, নিদর্শন। আমি ডিটেলসে আলোচনা করবো ক্লাসটিতে, মানে ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই করবে এবং শুনবে। খুব ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে আজকের এই ক্লাসটি। ওকে, দেখো এখানে মুদ্রা, প্রথমে আমরা চলে যাবো মুদ্রা। এটা কিন্তু মানে প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা যদি বলি, 1 নাম্বার যে সোর্সেস অর্থাৎ উপাদান হিসেবে 1 নাম্বার পয়েন্ট যেটা আসবে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে, সেটা হলো মুদ্রা। এখানে আমরা দুটো মুদ্রার ছবি দেখতে পাচ্ছি, কয়েন। তাহলে আমাদের ভারতে যে মুদ্রাগুলো পাওয়া গেছে সেগুলো মূলত কিন্তু চিত্রলিপি। যেমন আমরা যদি হরপ্পান সিভিলাইজেশনের এক্সকাভেশন করি, অর্থাৎ হরপ্পান সিভিলাইজেশনে যদি আমরা খনন কার্য চালাই হরপ্পা সভ্যতায়, তাহলে কিন্তু আমরা মূলত যে লিপিগুলো পাই সেই লিপিগুলি কিন্তু হরফ বা বর্ণ খুব কম পরিমাণে রয়েছে, এবং ভারতের প্রাপ্ত যে লিপিগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা মুদ্রাগুলো যে রয়েছে সেখানে কিন্তু আমরা বেসিক্যালি কি পেতে পারি, সেখানে আমরা মানে তোমার চিত্র পেতে পারি। তাহলে মুদ্রাগুলোতে বেশিরভাগ চিত্র রয়েছে এবং লিপিগুলোতেও চিত্রলিপি কিন্তু, ঠিক আছে। তাহলে মুদ্রার কথা যদি বলতে হয়, ভারতে প্রাপ্ত প্রাচীনতম মুদ্রাগুলিতে কেবলমাত্র মূর্তি ও প্রতীক চিহ্ন দেখা যায়। তাহলে কোন কোন মুদ্রায় কি রয়েছে, কেবলমাত্র মূর্তিও দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা মূর্তি, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা মূর্তি, তাহলে মূর্তিগুলো দেখা যায় এবং তার সাথে সাথে প্রতীক চিহ্নও কিন্তু দেখা যায়। এখানে কি বলছে, এছাড়াও মানে আরো কি জিনিস দেখা যায়, ব্যবসায়ী, বাণিজ্যিক সংস্থা মুদ্রা, মানে রাজারা তো মুদ্রা প্রবর্তন করতোই, এবার রাজার সাথে সাথে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এরাও কিন্তু মুদ্রার প্রবর্তন করতো। যেমন আজকে আমরা টাকা বা টাকা পয়সা কি আমরা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে শুধুমাত্র মন্ত্রী, রাজা বা প্রজারাই কিন্তু ব্যবহার করে না, সমস্ত শ্রেণীর মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন সংস্থাগুলো, ব্যাংক থেকে শুরু করে সকলেই কিন্তু মুদ্রার ব্যবহার করে, তাই না? তো বলছে সম্ভবত মুদ্রার যথার্থতা রক্ষা করার জন্যই তারা নিজের প্রতীক অঙ্কিত করত, অর্থাৎ নিজেদের যে সম্মান। দেখবা আজকে আমরা নোটের মধ্যে মোহনদাস করমচাঁদ গান্ধীকে দেখতে পাই, আমরা পয়সার মধ্যে যেগুলো কয়েন আছে সেই কয়েনের মধ্যে নেতাজির ছবিও আমরা পাই, আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের ছবিও আমরা পাই, বিভিন্ন পুরোনো দিনের যে মুদ্রাগুলো পাবে সেখানে কিন্তু দেখা যায় অশোক স্তম্ভ পাওয়া যায়, তাই না? তাহলে ভারতে গ্রিক আক্রমণের পর থেকে যদি আমরা বলি, মুদ্রার উপর রাজার নাম লেখার পদ্ধতি প্রচলিত হয়। অর্থাৎ সাপোজ একটা মুদ্রা বা একটা কয়েন পাওয়া গেল এবং সেই কয়েনের মধ্যে লেখা আছে রাজার নাম, সাপোজ কোনো একজন রাজার নাম, আমি ধরলাম অশোক লেখা আছে কোনো একটা মুদ্রায় অশোক, তার মানে এই যে অশোক নামটা যে লেখা আছে অশোকা, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই মুদ্রাটা প্রবর্তন করেছিল অশোক। এই জন্য কিন্তু এখানে কি বলছে, গ্রিক আক্রমণের পর থেকে কিন্তু মুদ্রার মধ্যে রাজার নাম খোদাই করে সেই মুদ্রার প্রচলনটা কিন্তু শুরু হয়েছিল। ওকে, বলছে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তে প্রাপ্ত ব্যাক্ট্রিয় গ্রিক রাজাদের মুদ্রাগুলি থেকে এই অঞ্চলের পূর্ণ ইতিহাস বা রাজনৈতিক ইতিহাস কিন্তু জানা সম্ভবপর হয়। তাহলে এই মুদ্রাগুলো আমাদের বিভিন্ন ভাবে কিন্তু সাহায্য করে ইতিহাসের উপাদানগুলো জানতে, ইতিহাস জানতে সাহায্য করে। ওকে, এবার আমরা জানবো মুদ্রার কি গুরুত্ব রয়েছে, এর ইম্পর্টেন্সটা কি রয়েছে। এখানে আমি বেসিক কিছু পয়েন্টস তুলে ধরেছি, বিশেষ করে 6টা পয়েন্টস আমি তুলে ধরেছি খুব সুন্দরভাবে। এখানে কি কি রয়েছে দেখো, সাহিত্য ও লিপি থেকে প্রাপ্ত তথ্য মুদ্রা দিয়ে যাচাই করা যায়। অর্থাৎ সাহিত্য থেকে, সাপোজ কোনো একটা বই থেকে, সাপোজ মনে করো পুরাণ থেকে হতে পারে, রামায়ণ হতে পারে, মহাভারত হতে পারে, বেদ হতে পারে, বেদাঙ্গ হতে পারে, উপনিষদ হতে পারে, বিভিন্ন আঞ্চলিক সাহিত্য গ্রন্থ হতে পারে। তাহলে এই সমস্ত জায়গা থেকে আমরা যে তথ্য বা ডাটাগুলো পাই, সেখান থেকে মুদ্রার সঙ্গে একটা ক্রস কানেকশন আমরা করে নিতে পারি বা আমরা ক্রস চেক করে নিতে পারি এখানটায়, তাহলে আমাদের সত্যতা যাচাই হয়ে যায়। নেক্সট বলছে মুদ্রা থেকে রাজার নাম জানতে পারি, তার সাল কোন সময় রাজত্ব করতো সেটা জানতে পারি, তারিখ জানতে পারি, এবং নির্ভুলভাবে এই সমস্ত বিষয়গুলো আমরা ডিটেইল, নির্ভুল মানে কি সঠিক তথ্য আমরা পেয়ে থাকি মুদ্রা থেকে, বোঝা গেল? নেক্সট 3 নম্বর হচ্ছে মুদ্রা থেকে ধাতু শিল্প ও শিল্পকলা সম্পর্কে অবহিত পাওয়া যায়। এবার মনে করো কোনো একজন রাজা স্বর্ণ মুদ্রা ব্যবহার করছে, স্বর্ণ মুদ্রা, তাহলে এই স্বর্ণ মুদ্রা থেকে কি বুঝতে পারি যে ওই রাজার সময় কিন্তু যে ধাতু, সেই ধাতু শিল্পের যথেষ্ট অগ্রগতি ঘটেছিল, এটা আমরা বুঝতে পারি। কেউ তামা ব্যবহার করতো, কেউ পিতল ব্যবহার করতো, এইভাবে করে বিভিন্ন রাজারা কিন্তু বিভিন্ন ধরনের ধাতু দিয়ে কিন্তু মুদ্রাগুলো নির্মাণ করত। নেক্সট
ভারতে প্রাপ্ত প্রচুর রোমান মুদ্রা ভারত রোম বাণিজ্যের কিন্তু সাক্ষ্য বহন করে। তাহলে রোমান মুদ্রা থেকে আমরা ভারত আর রোমের মধ্যে যে বাণিজ্য আদান প্রদান চলতো বা বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানতে পারি। 5 নম্বর বলেছে সমুদ্রগুপ্তের মুদ্রাগুলি থেকে তার অশ্বমেধ যজ্ঞ, শিকার প্রিয়তা ও সঙ্গীতানুরাগের কথাও কিন্তু জানতে পারি। বলছে স্বর্ণ মুদ্রায় খাদের পরিমাণ লক্ষ্য করে সেই রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি বা অবনতির কথাও কিন্তু আমরা জানতে পারি। তাহলে এগুলো গেল মুদ্রার গুরুত্ব ডিটেলস। ওকে, এবার আমরা আলোচনা করব লিপি প্রসঙ্গে। লিপি, লিপি মানে কি? সাপোজ মনে করো আমরা কোনো একটা কিছু লেখা মানে কোনো একটা কিছু পেলাম এবং তার উপরে মনে করো সাপোজ কিছু একটা এরকম ভাবে লেখা আছে, দ্যাট ইজ কল্ড লিপি। মানে যার গায়ে কিছু লেখা থাকবে সেটাই হলো লিপি। তাহলে কি বলছে, প্রাচীন ভারতের সূচনা লগ্নে ঐতিহাসিক গ্রন্থের অভাব থাকলেও বিভিন্ন লেখমালার সাহায্যে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা যায়। প্রাচীন ভারতে এই ধরনের অনেক লেখমালা আবিষ্কৃত হয়েছে, যদিও তাদের মধ্যে বেশিরভাগ তামার ও পাথরের ওপর উৎকীর্ণ। এবার যখন মনে করো লিপিগুলো বিভিন্ন ধরনের, তো পাথরের গায়ে কোনো কিছু লেখা থাকতো প্রস্তর লিপি হয়ে যেত, তামার গায়ের ওপরে কোনো কিছু লেখা থাকতো তামার পাতের ওপর তাম্রলিপি, স্তম্ভের গায়ে কোনো কিছু লেখা থাকে স্তম্ভলিপি। এইভাবে করে বিভিন্ন লিপি গুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু পাই। যেমন খাজুরাহো টেম্পল তুমি যদি যাও তাহলে সেখানে মন্দিরের গায়ে অনেক রকমের জিনিসগুলো খোদাই করা আছে, তাহলে সেখান থেকেও আমরা সেই সময়কার ইতিহাস জানতে পারি। তাহলে এই লিপিগুলোও কিন্তু আমাদের ইতিহাস জানতে অনেক সাহায্য করে। বলছে লিপিগুলি একদিকে যেমন সাল তারিখ রাজা রাজবংশের বিবরণ দেয়, তেমনি সমাজ সংস্কৃতির পরিচয়ও কিন্তু তুলে ধরে। লেখগুলি বেশিরভাগ ক্ষেত্রে ব্রাহ্মী খরষ্টি তামিল লিপিতে কিন্তু খোদিত হয়েছে। বোঝা গেল? নেক্সট স্লাইডে আমরা দেখে নেবো কি আছে। লিপির কিছু গুরুত্ব এখানে দেওয়া আছে, খুব কম গুরুত্ব এখানে দিয়েছি, 4টা গুরুত্ব এখানে রয়েছে। কি বলছে, লিপি থেকে রাজার নাম জানতে পারি, রাজত্বকাল, সন, তারিখ, রাজ্য জয়, ধর্মবিশ্বাস সম্পর্কে জানা যায়। লিপি যুগ যুগ ধরে অক্ষত থাকে বলে এগুলির সত্যতা প্রশ্নাতীত, মানে খুব প্রশ্নাতীত মানে কি একদম অ্যাকুরেসি, কোনো সন্দেহই নেই আমাদের, যা লেখা আছে একদম সলিড লেখা আছে। নেক্সট বলছে লিপিগুলি থেকে নির্দিষ্ট সময়ের দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের নানা দিক সম্পর্কে জানা যায়। দেন লিপির খোদাই ও আধার থেকে সমকালীন পাথর ও ধাতু শিল্পের অগ্রগতি ও অবনতির কথা জানা যায়। যে ধাতু শিল্প কতটা জনপ্রিয়তা পেয়েছিল সেগুলো থেকে আমরা জানতে পারি লিপি থেকে। বোঝা গেল? এবার চলে আসবো স্থাপত্য এবং ভাস্কর্যের গুরুত্ব। স্থাপত্য ভাস্কর্য নিদর্শন আমরা বলতে কি বুঝি? এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি, মন্দিরের গায়ে মন্দিরের গাত্রের মধ্যে কিছু ছবি, এটাকে আমরা বলতে পারি স্থাপত্য এবং ভাস্কর্য নিদর্শন। আমরা বলতে পারি কুতুব মিনারের কথা, এটাও একটা স্থাপত্য ভাস্কর্য নিদর্শন। আমরা খাজুরাহো টেম্পলের কথা বলতে পারি, সেটাও একটা স্থাপত্য ভাস্কর্য নিদর্শন। মানে প্রাচীন ভারতের যে কোনো জিনিসই হতে পারে। আমি যেহেতু কুতুব মিনারটা বললাম এটা মধ্যযুগের, কিন্তু আমি প্রাচীনকালের যে কোনো জিনিস, আমি সাচির স্তূপের কথা বলতে পারি, আমি ভারত স্তূপের কথা বলতে পারি, আমরা বিভিন্ন টেম্পলের কথা বলতে পারি, বিভিন্ন আর্কিটেকচার গুলো যে করা হয়েছে সেগুলোকে আমরা বলি স্থাপত্য ভাস্কর্য নিদর্শন। এগুলো কি করে জানতে সাহায্য করে? দেখো, প্রাচীন ভারতের সৃজনশীল সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন শিল্পীদের শিল্প নিদর্শনে প্রতীয়মান। এই ধরনের শিল্প নিদর্শন হলো স্থাপত্য ভাস্কর্য এবং চিত্রকলা। স্থাপত্য হলো প্রাচীন সৌধ, স্মৃতিস্তম্ভ এবং নগরের ধ্বংসাবশেষ। তাহলে কোনো একটা নগর সভ্যতা ধ্বংসাবশেষ মানে ধ্বংস হওয়ার পরে যা কিছু অবশিষ্ট আছে সেগুলো আমাদের কিন্তু ইতিহাসটাকে প্রোভাইড করে। যেমন হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা যেভাবে তৈরি হয়েছিল সেই তৈরি অবস্থায় আমরা পাইনি। হরপ্পা সভ্যতা বিভিন্ন কারণে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে সেটা দীর্ঘদিন ধরে মাটি চাপা ছিল এবং একটা সময় পরে দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সব আরো যারা প্রত্নতত্ত্ববিদ ছিল তারা সেই জায়গায় খনন কার্য চালিয়েছিল। তারপরে সেখানকার স্থাপত্য এবং ভাস্কর্য যে নিদর্শনগুলো সেগুলো আবিষ্কার করেছে, যেখান থেকে আমরা হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে পারি। তাহলে এইভাবে করে স্থাপত্য এবং ভাস্কর্য নিদর্শনগুলো কিন্তু আমাদের প্রাচীন ভারতের বিভিন্ন নগরী হতে পারে, বিশেষ করে পাটলিপুত্র, তক্ষশিলা, সারনাথ সম্পর্কে বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে আমরা সেখানকার ইতিহাস জানতে পারি এবং সমাজ সংস্কৃতির বিভিন্ন পরিচয়গুলো কিন্তু আমরা পেতে পারি। তাহলে স্থাপত্য ভাস্কর্য নিদর্শনগুলো আমাদের কিন্তু ইতিহাস জানতে, প্রাচীন ভারতের ইতিহাস জানতে বিভিন্ন ভাবে কিন্তু সাহায্য করে বা সহায়তা করে। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের সুবিধার জন্য দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে। ওকে, তো স্টুডেন্টস এই ছিল আজকের প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের কি গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম তোমাদের সঙ্গে। নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সাহিত্যিক উপাদান নিয়ে। তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসছে, তো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ো। আমি আগামী 1-2 ক্লাসের মধ্যে তোমাদের সাজেশনস গুলো দিয়ে দিব, কোন কোন সাজেশনস গুলো পড়লে তোমরা কমন পাবে। এবং সেকেন্ড সেমিস্টারে কথা দিচ্ছি তোমাদের একেবারে প্রথম থেকে আমরা কলকাতা ইউনিভার্সিটির কাজগুলো শুরু করব। আমরা সবেমাত্র 2 দিন হলো কাজ শুরু করেছি ক্যালকাটা ইউনিভার্সিটির। তো এইভাবে ধাপে ধাপে কিন্তু আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির প্রচুর কাজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে। আমাদের কিন্তু দেখো আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।
আমরা মাত্র 499 রুপিস কোর্স ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা অর্থাৎ পুরো মেজর পেপারের যে কোর্সটা রয়েছে সেটা তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা কি করে পাবে? আমাদের এই নাম্বারে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দুটো নাম্বারই আমাদের ওপেন থাকে 24 আওয়ার্স, কিন্তু কল করার সময় হচ্ছে সকাল 11টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের অফিস টাইম এটা, এই টাইমে আমরা অফিসিয়াল কাজকর্মগুলো করি। যদি কল করার হয় এই সময়ের মধ্যেই তোমরা অবশ্যই কল করবা। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।